আমি আমার পরিচয় দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, আমাকে তোমরা মনে হয় অনেক পুরাতন পাপি এখানে আছো, আপুর ক্লাস করছো। যারা যারা নতুন পাপি তাদের উদ্দেশ্যে আপুর নামটা বলে দিচ্ছি। আপুর নাম হচ্ছে সঞ্চারী। এটা সঞ্চিতা বা সঞ্চয়িতা কিছুই না। আমার কলেজ ছিল হলিক্রস কলেজ, আর আমি বর্তমানে পড়াশোনা করছি মুগদা সরকারি মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। ঠিক আছে, এটা সরকারি, প্রাইভেট না। আর আমি হিন্দু না, মুসলমান। আচ্ছা, তাহলে হেরিডিটি ইন অর্গানিজম অ্যান্ড ইভলিউশন। তোমরা যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের বাচ্চা কাচ্চা আছো, তোমাদের সবার মনের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, যে আমরা মনে হয় ইংলিশ ভার্সন বা আমরা মনে হয় ইংলিশ মিডিয়াম, এই জন্য আমরা হয়তো বোর্ড এক্সাম গুলাতে ভালো করব না, অথবা ভালো কোনো জায়গায় চান্স পাবো না। ঠিক আছে, কিন্তু আমি সবসময় এটা তোমাদের এসএসসি বলো, এইচএসসি বলো, কিংবা অ্যাডমিশন টেস্ট বলো, আমি কিন্তু সবসময় একটা কথাই বলে আসি, যে তোমাদের জন্য হায়ার এডুকেশনে পড়াশোনা কন্টিনিউ করাটা আরো বেশি ইজি। কারণ আমরা এখন সব পড়াশোনা কিন্তু ইংলিশে করতেছি। ঠিক আছে, এই জন্য দেখা যায় বাংলা ভার্সনের অনেককে তোমার হায়ার এডুকেশনে গিয়ে কোপ আপ করতে অনেক প্রবলেম হয়। কিন্তু তোমরা ইংলিশ ভার্সনে পোলাপাইন যথেষ্ট স্টুডিয়াস থাকো, অ্যাটেন্টিভ থাকো, এবং তোমরা বাংলা ইংলিশ দুইটা ভার্সনে বই পাশাপাশি ফলো করার কারণে তোমাদের কিন্তু নলেজটা অনেক বেশি এনরিচড হয়। এই জন্য আমি অলওয়েজ বলি যে তোমরা কখনোই ডিসকারেজড হবে না, যেভাবে পড়াশোনা করতেছো সেভাবে পড়াশোনা করতে থাকো। তো আজকের যে চ্যাপ্টারটা আমাদের চ্যাপ্টার 12, হেরিডিটি ইন অর্গানিজমস অ্যান্ড ইভলিউশন, এটা পুরোপুরি আমাদের জেনেটিক্স এর উপর বেসড। তোমরা কি জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ঢাকা ইউনিভার্সিটির 1 নাম্বার ডিপার্টমেন্ট, প্রথম 25টা সিট মেবি। তোমরা কি কেউ পড়তে চাও ওখানে? আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে বুয়েটে চান্স পাইছিল, মেডিকেলে চান্স পাইছিল, কিন্তু ও ডিউতে পড়বে দেখে ও বুয়েট মেডিকেল ছেড়ে ডিউতে আসছিল, বুঝছো? তো তোমাদের কি এরকম কারো প্যাশন কাজ করে যে না আমি জেনেটিক্সে পড়বো? কারো কিরকম কোনো প্যাশন আছে? যেমন আমার একটা সময় খুব ইচ্ছা হইতো যে আমি জেনেটিক্সে পড়বো। এই যে পুরো করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং ডিসকভার হচ্ছে, এগুলো কিন্তু কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার করে নাই, এটা হচ্ছে কি তোমার মাইক্রোবায়োলজিস্টরাই করছে, কিংবা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে তারা করছে। খুবই দামি একটা সাবজেক্ট, খুবই দামি একটা ডিপার্টমেন্ট। যদিও বাংলাদেশের ফিল্ড কম, দেখা গেছে যে মিক্সড ফিল্ডে মানুষ চাকরি করে, বাইরে গেলে পাত্তি আর পাত্তি, বুঝছো? বাংলাদেশে এখন যদিও আরো ফিল্ড ওয়াইড স্প্রেড হচ্ছে, তোমরা আমাদের লেভেলে আস্তে আস্তে ইনশাল্লাহ তোমরা পাত্তি কামাইতে পারবা। কারণ আমাদের সবকিছুরই তো মেন উদ্দেশ্য পাত্তি কামানো, তাই না? আমরা যতই স্বীকার করি আর না করি। তো তোমাদের এই লেভেলে এখান থেকে তোমার আসার মতো বা পড়ানোর মতো টপিক কম। আমরা ইনশাল্লাহ যখন ইন্টারে উঠবো তখন দেখবো যে এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে ভুরি ভুরি টপিক। তো আমি একটু ইন শর্ট বলে দিচ্ছি, তোমাদের যদি এসএসসি এক্সাম হয় তাহলে এই চ্যাপ্টার থেকে প্রথমেই যেটা সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জাইগেন্টিক বোম্বাস্টিক, সেটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট ডিএনএ এর স্ট্রাকচার। দ্বিতীয়ত ডিএনএ অ্যান্ড আরএনএ ডিফারেন্স। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? ডিএনএ অ্যান্ড আরএনএ এর ডিফারেন্স। ওকে, এরপরে যেটা আমাদের সিকিউতে অনেক বেশি আসে সেটা হচ্ছে আমাদের মেন্ডেলস ল। তোমাদের বইতে মেন্ডেলের একটা ল নিয়ে কথা বলা আছে, ওই লটাই প্রুভ হচ্ছে কি আমাদের সিকিউতে আসে। আর আরেকটা আসে হচ্ছে তোমাদের দুইটা ডিজিজ বলা আছে, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস আর আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া। এবং দেখবা টিচারদের কাছে মেন্ডেলের মেইন ল এর চেয়ে এই ডিজিজ গুলা কেন জানি খুব বেশি ভালো লাগে। তারাই মানে কি বলবো, এই ডিজিজ গুলার প্রতি কেন জানি তাদের অনেক বেশি উইকনেস কাজ করে। তো আমরা যদি মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই কয়টা টপিক কভার করে ফেলতে পারি, এবং এই 3টা টপিক কিন্তু পুরাই অঙ্কের মতো নাম্বার, তুমি যদি একদম সঠিকভাবে করতে পারো তাহলে তুমি একদম ম্যাথমেটিক্স এর মতো 3-এ 3 4-এ 4 পাবা, একদম ম্যাথমেটিক্স এর মতো নাম্বার, ছাকা ছাকা। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার শুরু করার মানে প্রথমে বলে দিলাম যে কোন কোন টপিক গুলো আমাদের সিকিউর জন্য ভালো করে পড়তে হবে, কোন টপিক গুলো সিকিউর জন্য আমাদের বেশি ইম্পর্টেন্ট। এইবার দেখো, হেরিডিটি বাংলায় বলা হয় বংশগতি। ধরো তোমাদের সাথে আমি কাকে দিয়ে এক্সাম্পল দিব, ধরো সাদিয়া। আমি সাদিয়াকে দেখে বললাম, সাদিয়া তুমি দেখতে তো আঙ্কেলের মতো। এখন সাদিয়া বললো, আপু আপনি কি বললেন, আমার আব্বু তো দেখতে টাক। সাদিয়া আসলে কি আঙ্কেলের মাথায় টাক আছে? আবার মাইন্ড করো না, হ্যাঁ আপু জাস্ট মজা করলাম। ও বললো যে আপু আমার বাবার মাথায় তো টাক। এখন আমি বললাম, না সাদিয়া তোমার মাথায় টাক না, তোমার ফেস কাটিং তোমার বাবার মতো হয়েছে। তার মানে এই যে বাবার ফেস কাটিং, মায়ের চুল, বাবার হাইট, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে প্যারেন্টস থেকে অফস্প্রিং, অফস্প্রিং থেকে নেক্সট জেনারেশন, এই যে স্প্রেড করছে, এই স্প্রেড হওয়ার প্রসিডিউরটাকে আমরা বলি হেরেডিটি, হেরেডিটি। এবং এই ক্যারেক্টার গুলোকে আমরা কি বলি? হেরেডিটারি ক্যারেক্টার্স। আর ইভলিউশন মানে কি? ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন, বিবর্তন। এই যেমন ধরো, তোমরা কি জানো যে হর্সের যে ফুট, সে ফুটে কিন্তু আগে মানুষের মতোই 5টা ফিঙ্গার ছিল, কিন্তু দেখা গেছে যে সেটা তোমার আনইউজ হতে হতে 5টা থেকে 3টা, 3টা থেকে একটা বড় খুর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি একটা অ্যানিমেলের একটা কি বলবো গ্রেটেস্ট চেঞ্জ
হয়েছে, যেটাকে আমরা বলে থাকি ইভলিউশন। তাহলে হেরিডিটি মানে হচ্ছে প্যারেন্টস টু অফস্প্রিং, এই ওয়ার্ডটা মনে রাখবা, প্যারেন্টস টু অফস্প্রিং ক্যারেক্টার যে স্প্রেড হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হেরিডিটি। এবং এই যে তোমার ম্যাসিভ চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, অ্যানিমাল কিংবা প্ল্যান্টদের যে ম্যাসিভ চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইভলিউশন। তাহলে এখন আসো আমাদের এই যে হেরিডিটি, এই হেরিডিটির ফাদার কে? এটা কার ছবি কেউ কি বলতে পারবা? অনেকে আবার বলতে পারো যে আপু এই ছেলেটাকে লোকটাকে দেখতে তো আমাদের মুক্তার ভাইয়ার মতো লাগতেছে। না, তোমাদের মুক্তার ভাইয়া দেখতে এরকম না, উনি আরো ইয়াং, ঠিক আছে? এই বড় দাদার নাম হচ্ছে মেন্ডেল, তাই না? এই যে তাহারিম অ্যান্সার করেছে, এক্সিলেন্ট। আরে তোমরা সব বাচ্চা বাগ এক একটা। এরপরে ফাতিমা অ্যান্সার করেছে, তিতলিও তো পুরো নাম বলে দিছে, ফাতিমা উপমবড়ি বাড়ি, ভেরি গুড। গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে আমরা হেরিডিটি নিয়ে পড়াশোনা করব, কিন্তু আমরা কি এদের বাপের নাম জানবো না? অবভিয়াসলি জানবো। তাহলে এই যে দেখো প্যারেন্টস আর এই যে অফস্প্রিং, ওনাদের ক্যারেক্টারিস্টিক্স এর ইভলিউশন বা হেরিডিটি নিয়ে কথাবার্তা বলেছিলেন মেন্ডেল। এখন মেন্ডেলের জীবনটা খুবই দুঃখের ছিল, বুঝছো, আমার কান্না আসে। তোমাদের একটু বলি গল্পটা। মেন্ডেল ছিলেন একজন ফাদার, চার্চের ফাদার, ঠিক আছে, বাংলায় বলে পাদ্রী। এখন তার সায়েন্টিস্ট হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু দারিদ্রের কষাঘাতে, তার মানে তার লাইফ সাফারিংস এর কারণে উনি কি হতে পারেন নাই, উনি সায়েন্টিস্ট হতে পারেন নাই। এখন ওনার চার্চের পাশে অনেকগুলা পি ট্রি ছিল, মটরশুটির গাছ। এখন তোমরা আমাকে একটু বলো তো, তোমার বাসার পাশে যদি অনেকগুলা পি ট্রি বা মটরশুটি গাছ থাকে তুমি কি করবা? তোমার বাসার পাশে যদি অনেকগুলো মটরশুটি গাছ থাকে তুমি কি করবা? আমি হলে তো আইদার রান্না করে খাইতাম, ভেজে খাইতাম, পাও কি জানি বলে না, মাটার পানির রান্না করতাম। এখন মেন্ডেল তো ছিল লেজেন্ড, সে করছে কি, সে খায় নাই। সে হচ্ছে লং পি ট্রির সাথে শর্ট পি ট্রি, গ্রিন পির সাথে ইয়েলো পি, স্মুথ পির সাথে রিঙ্কেল পি, এরকম অনেক রকম পি এর মধ্যে ক্রস করছেন। ক্রস মানে হচ্ছে হাইব্রিড করছেন। তো বেচারা তার সেই মানে রিসার্চের রেজাল্ট গুলো নিয়ে এই ইনস্টিটিউট থেকে ওই ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট থেকে ওই ইনস্টিটিউট খালি ঘুরছেন, কিন্তু বেচারাকে কেউ বেল দেয় নাই এবং সে ঘুরতে ঘুরতে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর ঠিক 6 বছর পরে বা আরো কিছু বছর পরে, আমার ঠিক এক্স্যাক্টলি সালটা মনে নাই, তিনজন সায়েন্টিস্ট আসছেন, করেন্স, ইস্টেমে, গ্রিস, তোমাদের নামগুলো লাগবে না, তোমাদের বইতে নাই। ওনারা হচ্ছে মেন্ডেলের এই যে ওনার যে রেজাল্ট গুলো ছিল, সেই রেজাল্ট গুলো দেখে দুইটা ল ডিসকভার করে ফেলছেন, 2 লজ, এবং তারা নোবেল প্রাইজ পেয়ে গেছেন। তখন মেন্ডেল কবর থেকে বলছে, মাই হোল লাইফ ওয়াজ এ লাই। বলে না একটা কথা আছে না, দেশ চাটনি বেকার খাটনি, বলে আমি এত কষ্ট করলাম কিন্তু এই দুইজন তিনজন বিজ্ঞানী আমার সব রেজাল্ট নিয়ে গেল। এখন ওনারা মার্কুনির মতো চোর ছিল না, ওনারা ভাবলো যে থাক, মেন্ডেলের রিসার্চ থেকে যে আমরা ডিসকভার করছি, আমরা ল গুলার নাম মেন্ডেলের নামে দিয়ে দিই। তখন ওনারা নাম দিয়েছিলেন মেন্ডেলস ফার্স্ট ল এন্ড মেন্ডেলস সেকেন্ড ল। এবং আমরা আজকে যা যা হেরিডিটারি ক্যারেক্টার পড়বো, এই সবকিছুই কিন্তু এই দুইটা লর উপর বেস করে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে ये था মেন্ডেল কা দুঃখ ভরা কাহানি। এবার আসো, আমরা যেহেতু হেরিডিটি নিয়ে কথা বলছি, তাহলে আমাদেরকে হেরিডিটারি ম্যাটেরিয়াল সম্পর্কে জানা উচিত। তুমি যদি বিরিয়ানি নিয়ে কথা বলো, তাহলে তোমাকে তো সেই বিরিয়ানির চাল, আলু, মাংস, খাসি সব নিয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের সেলের সেন্টার হচ্ছে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের এই ফাইবার লাইক স্ট্রাকচারকে আমরা বলছি ক্রোমোসোম। ক্রোমোসোম। তাহলে জিনিসটা কিরকম থাকে দেখো, এই যে এই অবস্থায় এই ফাইবার গুলাকে আমরা বলি ক্রোমাটিন। যেই মাত্র ক্রোমাটিন প্রোফেজে এসে শর্ট আর থিক হয়ে যায়, তখনই তাদেরকে আমরা কি বলি, ক্রোমোসোম। তাহলে এই ক্রোমোসোমটা কিভাবে ফরমেশন হয় আসো আমরা দেখি। ক্রোম মানে কালার আর সোমা মানে বডি। ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। এখন তুমি চিন্তা করো তো, এই পিচ্চি নিউক্লিয়াসের মধ্যে আমি যদি ডিএনএ কে আটাতে চাই, তাহলে কি আমার ডিএনএ কে প্যাঁচায় 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 রাখতে হবে। ছোটবেলায় বাংলা বইতে পড়তা না যে আগে মসলিন শাড়ি এত সূক্ষ্ম থাকতো, একটা আংটির মধ্যে দিয়ে গজের পর গজ মসলিন শাড়ি আটানো যাইতো। তো সায়েন্টিস্টরা করলেন কি, ওনারা ডিসকভার করলেন যে আমাদের কতগুলো হিস্টোন প্রোটিন থাকে। কি থাকে? হিস্টোন প্রোটিন। এই প্রোটিন গুলাকে প্যাঁচায় প্যাঁচায়, ওই যে ঘুড়ি উড়ায় না, তোমরা কখনো ঘুড়ি উড়াইছো নাটাইতে? সরি আপু, আমরা তো শহুরে বাচ্চা কাচ্চা, আমরা ঘুড়ি উড়াই নেই। কখনো কাইট উড়াও নাই আকাশে নাটাইয়ের চারপাশে? ওই নাটাই কি করে, নাটাইয়ের মধ্যে সুতাটা যেরকম প্যাঁচায় না, এই হিস্টোন প্রোটিনের চারপাশে কি করে, এই ফাইবার গুলা তখন কি করে বলতো, রোল করে। এরকম প্যাঁচাতে প্যাঁচাতে বা রোল করতে করতে হয় কি, আমাদের হিস্টোন প্রোটিন গুলা যখন কাছাকাছি চলে আসে, টুরু লাভ, একদম ভালোবাসার কারণে কাছাকাছি চলে আসে, তখন আমাদের এই ডিএনএটা একদম কি বলতো, টুইস্টেড হতে 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 ওরা ফর্ম করে ক্রোমোসোম। ক্রোমোসোম। ঠিক আছে, তাহলে দেখছো ক্রোমোসোমটা কিভাবে ফরমেশন হয়ে গেছে। তার মানে ছিল আমাদের
ডিএনএ এই ডিএনএটা টুইস্টেড হতে হতে এই যে দেখো হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনের চারপাশে টুইস্টেড হতে হতে ফর্ম করেছে ক্রোমোসোম, এবং ক্রোমোসোমটা যখন লং আর থিন থাকে তখন সেটাকে আমরা বলি ক্রোমাটিন। এবং ডিএনএ এর এই সেগমেন্টটা ধরো আমাদের স্কিন কালার এক্সপ্রেস করে, এই সেগমেন্টটা আমাদের হাইট এক্সপ্রেস করে। তাহলে ডিএনএ যে ফিক্সড একটা সেগমেন্ট একটা ফিক্সড ক্যারেক্টারকে এক্সপ্রেস করে, সে ফিক্সড সেগমেন্টকে আমরা বলি জিন। কি বলবো? জিন। তাহলে তোমরা আমাকে বলো তো ডিএনএ এর মধ্যে জিন নাকি জিনের মধ্যে ডিএনএ? তোমরা আমাকে বলো তো ডিএনএ এর মধ্যে জিন নাকি জিনের মধ্যে ডিএনএ? সবাইকে অ্যান্সার করতে হবে, ঘুমাই গেলে হবে? সবাই হচ্ছে লাইভ ক্লাসে পার্টিসিপেট করো, তোমাদের সবার অ্যান্সার গুলো দেখতে পারি তো, সবাই অ্যান্সার করো, তাহলে আর ক্লাসে ঘুম ধরবে না। ভেরি গুড, তালবিয়া, সাদিয়া, আফরিদা, উপম একটু ভুল হয়ে গেছে ভাইয়া, রহমান, ফাতিমা, ডিএনএ এর মধ্যে জিন। ঠিক আছে, তাহলে আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, সিকোয়েন্সটা খেয়াল করো, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, এন্ড ডিএনএ এর মধ্যে থাকে জিন। এই সিকোয়েন্সটা অলওয়েজ মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ কখনো ভুল হবে না। তাহলে এই যে দেখেছো এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছে সেল, সেলের মধ্যে থাকে নিউক্লিয়াস, এবং তখন আমরা ফার্স্ট স্টেজে বলেছিলাম ক্রোমাটিন, এটা যখন ঠিক আর শর্ট হয়ে গিয়েছে প্রোফেজ স্টেজে এসে, তখন সেটাকে আমরা বলেছি ক্রোমোসোম। বলতো ক্রোমোসোমের প্রত্যেকটা পার্টকে আমরা যদি ক্রোমাটিড বলি, তাহলে একটা ক্রোমোসোমে কয়টা ক্রোমাটিড? দেখি কার মাথায় ঘিলু আছে, এটা যে আজকে পারবে তাকে অনেকগুলা থ্যাঙ্কস দিব। একটা ক্রোমোসোমে কয়টা ক্রোমাটিড? দেখি তো কে কে রাইট অ্যান্সার করেছে। ফাতিমা, হাসান, উপম। উপমের নামটা বিশাল, উপম MS সার্টিফাইড ট্রেনার 10 MS লাইভ। আচ্ছা, উপম ভুল হয়ে গেছে ভাইয়া, তাহারিম ভুল হয়ে গেছে, আরিয়া ঠিক আছে, সাদিয়া ভুল, সাদিয়া বলছে অনেক, গা বাঁচানো অ্যান্সার। ঠিক আছে, অ্যাগনেস, তৌফিক, রহমান, ভেরি গুড, দুইটা। এই যে দেখছো এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড। আমরা অ্যানাফেজ ধাপে দেখেছিলাম না, অ্যানাফেজ স্টেজে এই দুটো আলাদা হয়ে দুইটা পোলে চলে যায়। তাহলে অলওয়েজ মনে রাখবে একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড। এবং দেখো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএ এর মধ্যে জিন। খুবই জাইগেন্টিক একটা ছবি। এই ছবিটা দেখলে আশা করি আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে জিন মানে কি? জিন এই যে দেখো আলিফ লায়লা, আলিফ লায়লা, ছোটবেলায় তোমরা দেখতা। আমার বড় আপুর কাহিনী শুনতাম যে আমার বড় আপু নাকি যখন পিচ্চি ছিল, ছোট ছিল, তখন ও নাকি কিছু খাইতে চাইতো না, তখন আমার আম্মু নাকি ওকে আলিফ লায়লারে জিন দেখায় দেখে খাওয়াইতো, জিন দেখে ভয় খাইতো, বুঝছো? আমার আবার এত আরব্য রজনী প্রীতি ছিল না, আমি হচ্ছে এমনি খাইতাম, এই জন্য তো মোড়া হয়ে গেছে, বুঝছো? আমার আপুরে কত কিছু করে যে খাওয়ানো লাগতো, আজান দিলে আজানের মানে মিউজিক নাকি তার খুব ভালো লাগতো, টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট তার খুব ভালো লাগতো, আলিফ লায়লার জিন দেখে এসে খাইতো। তো আমরা তো আর আলিফ লায়লার জিনই পড়বো না, আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে ডিএনএ এর জিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদেরকে পড়তে হবে যে ডিএনএ এর কি কি স্ট্রাকচার আছে। তার আগে আমরা জেনে নেই আমাদের এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের কেমিক্যাল কম্পোনেন্ট হচ্ছে দুইটা। কয়টা? ক্রোমোজোমের কেমিক্যাল কম্পোনেন্ট দুইটা, একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রোটিন এন্ড নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড দুই টাইপের হয়ে থাকে, ডিএনএ এন্ড আরএনএ। তোমরা কি জানো হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ ডিএনএ? এনি আইডিয়া? হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ ডিএনএ? এনি আইডিয়া? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ কে আমরা কি বলি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এই এক একটা নিউক্লিক অ্যাসিডে আমার কি কি থাকবে দেখো, নাইট্রোজেনাস বেস মানে নাইট্রোজেন ঘটিত কিছু ক্ষার থাকে, ক্ষার। আর কি থাকবে? থাকবে হচ্ছে পেন্টোজ সুগার, আর থাকবে ফসফেট গ্রুপ। পেন্টা, মনো মানে সিঙ্গেল, ডাই মানে ডাবল, ট্রাই মানে 3, টেট্রা মানে 4। তাহলে বলো তো পেন্টা মানে কি? পেন্টা 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 মানে 5। ভেরি গুড। তাহলে যেই সুগারের মধ্যে 5 কার্বন থাকে, 5 কার্বন কন্টেনিং সুগারকে আমরা বলি পেন্টোজ সুগার। তাহলে একটা সুগারের নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আরেকটার নাম হচ্ছে রাইবোজ। বলো তো ডি মানে কি? ডি, ডি মানে কি আর ডাই মানে কি? দেখি তোমাদের কনসেপশন কেমন ক্লিয়ার। ডি মানে কি আর ডাই মানে কি? ডি মানে হচ্ছে নাই, ডিলিট, ঠিক আছে? আর ডাই মানে হচ্ছে ডাবল, 2। তাহলে ডিঅক্সি তার মানে যার 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নাই, ও গরিব, ঠিক আছে? ওদের যে 5টা কার্বন তার মধ্যে 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নাই। অনেকে মনে করে যে একেবারেই অক্সিজেন নাই, নো। কনসেপ্টটা হচ্ছে 5টা কার্বনের প্রত্যেকটাতে অক্সিজেন আছে, শুধু 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, কিন্তু রাইবোজ সুগারে অক্সিজেন থাকে। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে ডিএনএ তে, এই জন্যই তো নাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর রাইবোজ সুগার থাকে আরএনএ তে, এই জন্য নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড।
এবার দেখো নাইট্রোজেনাস বেস গুলো দুই রকম হয়, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। মনে রাখবা নাম যার ছোট আকার তার বড়। পিউরিনের স্ট্রাকচারে আমরা এরকম দুইটা সাইকেল পাবো, দুইটা সাইকেল, কিন্তু পাইরিমিডিনের স্ট্রাকচারে আমরা একটা সাইকেল পাবো। তার মানে নাম যার ছোট সাইজ তার বড়। পিউরিন হিসেবে আছে অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিন হিসেবে আছে থাইমিন সাইটোসিন আর ইউরাসিল। বলতো আমাকে যে থাইমিন আর ইউরাসিলের মধ্যে কোনটা ডিএনএ তে থাকে? থাইমিন এবং ইউরাসিল এই দুইটার মধ্যে আমরা ডিএনএ তে কোনটা পাবো? ডিএনএ তে থাকে হচ্ছে থাইমিন। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা তোমরা প্রায় ভুল করো। ইভেন এখন মনে হচ্ছে যে আল্লাহ এত সহজ পরীক্ষায় আসে, ইন্টারমিডিয়েটে এমনকি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসে, নিচের কোন পিউরিন ডিএনএ তে উপস্থিত, নিচের কোন পাইরিমিডিন আরএনএ তে উপস্থিত। তাহলে এই যে তোমার ইউরাসিল থাকে যে আরএনএ তে আর থাইমিন থাকে যে ডিএনএ তে, এটা খুব ভালো করে আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর থাকে ফসফেট গ্রুপ ইন দ্য ফর্ম অফ ফসফরিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, আবার 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে তিনটা স্ট্রাকচার আছে নিউক্লিক অ্যাসিডে, 5 কার্বন কন্টেইনিং পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এন্ড ফসফেট গ্রুপ। এর মধ্যে আমার যদি 2 নাম্বার কার্বনে অক্সিজেন না থাকে, দ্যাট ইজ দ্য ডিঅক্সিরাইবোজ সুগার, থাকলে রাইবোজ সুগার। নাইট্রোজেনাস বেস 2 টাইপসের হয়, পিউরিন এন্ড পাইরিমিডিন, আর থাকে ফসফেট গ্রুপ। এইবার দেখো, যদি আমি ধরো একটা এক্সাম্পল দিলাম অ্যাডেনিন। এই অ্যাডেনিনকে একটা নাইট্রোজেনাস বেস, এই নাইট্রোজেনাস বেজের সাথে যখন একটা পেন্টোজ সুগার অ্যাড হবে, পেন্টোজ সুগার অ্যাড হবে, তখন আমরা এটাকে বলবো অ্যাডিনোসিন। কি বলবো? অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন হচ্ছে একটা নিউক্লিওসাইড। সাইড কিভাবে মনে রাখবা দেখো, এস দিয়ে হচ্ছে স্মল, এস দিয়ে সাইড, তাহলে ছোট অণুটা হচ্ছে নিউক্লিওসাইড। এই যে আমাদের অ্যাডিনোসিন, এই অ্যাডিনোসিনের সাথে যখন আমার একটা ফসফেট গ্রুপ অ্যাড হবে, ফসফেট গ্রুপ অ্যাড হবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। এটা হয়ে যাবে একটা নিউক্লিওটাইড। মনে রাখবা টি দিয়ে টল, টি দিয়ে ডাইড, এস দিয়ে স্মল, এস দিয়ে সাইড। তাহলে দেখছো আমার যখন একটা পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস অ্যাড হয়, এটাকে আমরা বলি নিউক্লিওসাইড। আবার সেই নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট গ্রুপ অ্যাড হবে, দ্যাট ইজ নিউক্লিওটাইড। তাহলে এস দিয়ে স্মল, তাহলে স্মল মলিকিউলটা হচ্ছে নিউক্লিওসাইড আর লার্জ মলিকিউলটা হচ্ছে নিউক্লিওটাইড। এবং অনেকগুলা নিউক্লিওটাইড একসাথে একসাথে পলিমার হয়ে হয়ে কিন্তু আমাদের নিউক্লিক অ্যাসিড ফর্মেশন করতেছে। তাহলে নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, এগুলো আমাদের 1 বা 2 মার্কসের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো ডিএনএ, তাহলে আমরা যেহেতু নিউক্লিওসাইড বুঝলাম, নিউক্লিওটাইড বুঝলাম, এই জন্য তখন ডিএনএ আর আরএনএ বোঝাটা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। এই যে দেখো এখানে এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এই হচ্ছে একটা নাইট্রোজেন বেস, তাহলে এদেরকে আমরা বলছি নিউক্লিওসাইড। এই যে আরেকটা ফসফেট অ্যাড হয়েছে, তাহলে পুরোটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। এই দেখো একটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড, তিনটা নিউক্লিওটাইড, এরকম পলি নিউক্লিওটাইড একসাথে হয়ে আমার ফর্মেশন করছে কি ডিএনএ। এখানে একটা পলিনিউক্লিওটাইডের একটা হেলিক্স, এখানে একটা পলিনিউক্লিওটাইডের হেলিক্স। এখন আমাদের দেখো, আমরা যদি পুরো ডিএনএর স্ট্রাকচারটাকে একটা রাউন্ড পেঁচানো সিঁড়ির মতো কম্পেয়ার করি, তোমরা কি কখনো কোনো পেঁচানো বা গোল সিঁড়ি দেখছো? গোল বা পেঁচানো সিঁড়ি দেখবা যে সব হসপিটালে ইমার্জেন্সি স্টেয়ার হিসেবে একদম পেছন সাইডে কিছু গোল 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 কি থাকে, পেঁচানো স্টেয়ার থাকে। তাহলে সেই স্টেয়ার গুলার প্রতিটা স্টেপ হচ্ছে 1 পেয়ার অফ নাইট্রোজেন বেস দিয়ে ফর্মেশন হবে, আর হ্যান্ডেল গুলো ফর্মেশন হবে সুগার ফসফেট দিয়ে, সুগার ফসফেট। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় যদি ফিগার আসে তোমরা এই ফিগারটা আঁকতে পারো, আবার হচ্ছে আরেকভাবে একটা ফিগার আঁকতে পারো। দুইটা দাগ দিবা পাশে, হাতে দুইটা পেন্সিল নিবা, দুইটা পেন্সিল নিয়ে এমন করে কি করবা, দাগ দিবা। আমি তো এখন আমার হাতে একটা মাত্র পেন্সিল আছে, এই জন্য আমি ওভাবে তোমাদের এঁকে দেখাতে পারছি না। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি এরপরে নিলা, এই যে, এই যে, এরপর এই সাইড থেকে একটা নাও, প্যারালাল হবে, ঠিক আছে, প্যারালাল হবে। এই যে আমি এটা নিলাম, ওকে। তাহলে তোমরা চাইলে এই ফিগারটা আঁকতে পারো, এই ফিগারটাও আঁকতে পারো। তাহলে আমাদের এই স্টেয়ারের প্রতিটা হ্যান্ডেল ফর্মেশন হয় কি দিয়ে, সুগার ফসফেট দিয়ে, সুগার ফসফেট দিয়ে। আর সুগারের সাথে প্রতিটা স্টেপ তৈরি হবে কি, তোমার 1 পেয়ার অফ নাইট্রোজেন বেস নিয়ে, 1 পেয়ার অফ নাইট্রোজেন বেস নিয়ে। এবং অলওয়েজ মনে রাখবা, আমার 1 পেয়ার নাইট্রোজেন বেসে অ্যাডেনিনের সাথে অলওয়েজ 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে থায়ামিন, এবং গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড নিয়ে সাইটোসিন অ্যাড হবে। এটাকে বলা হয় বেস পেয়ারিং
ল। ওই যে বলে না যে জোড়িয়া উপর সে বানি হুই হ্যায়, বলে না আল্লাহ সবাইকে জোড়ায় জোড়ায় তৈরি করছে। আমাদের নাইট্রোজেন বেস গুলো এরকম জোড়ায় জোড়ায় থাকে, অ্যাডিনিনের সাথে থায়ামিন এন্ড গুয়ানিনের সাথে সাইটোসিন। এবার দেখো আমাদের একটা হেলিক্স যদি শুরু হয় 3 নাম্বার কার্বন থেকে, ওটাকে আমরা বলি 3 প্রাইম, তাহলে ওটা শেষ হবে 5 নাম্বার কার্বনে গিয়ে 5 প্রাইম। আরেকটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে এই নাম্বারগুলো হচ্ছে কার্বন নাম্বার, ঠিক আছে? তাহলে একটা যদি 3 থেকে 5 হয়, আরেকটা হবে 5 থেকে 3। আমরা এই একটা প্যাচে পাবো 10 পেয়ার নিউক্লিওটাইড। 10 পেয়ার নিউক্লিওটাইড, যে পুরো 10 পেয়ারের লেন্থ হচ্ছে তোমার 30 3.4, সরি পুরোটার হচ্ছে ডিস্টেন্স 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। ন্যানোমিটারটা অবশ্যই পড়বা। তাহলে এখন খেয়াল করো, যদি 10 পেয়ারের লেন্থ হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে 1 পেয়ার, তার মানে একটা মনোনিউক্লিওটাইডের লেন্থ হবে 3.4 অ্যাংস্ট্রম বা ন্যানোমিটারে নিলে 0.34 ন্যানোমিটার। আর ওদের যে উইডথ, সেই উইডথ কত হবে, ডিস্টেন্স মাঝখানে তোমার উইডথ কত হবে, এটা হচ্ছে গিয়ে হবে তোমার হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা ডায়ামিটার হবে 2 ন্যানোমিটার। তাহলে আমি আবার রিপিট করে দেখো, our DNA is a double helix or double helical model which it is compared with a rounded অথবা swinging stair, the step of which stair is formed by 1 pair of nitrogen base and the handle is formed by the combination of sugar and phosphate. মনোনিউক্লিওটাইড মানে এই যে একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস আর একটা ফসফেট, এই স্ট্রাকচারকে আমরা বলবো একটা নিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড। আর এখানে অনেকগুলা মনোনিউক্লিওটাইড নিয়ে একটা পলিনিউক্লিওটাইড। ফাতিমা বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা একটা প্যাচে আমরা 10 পেয়ার নিউক্লিওটাইড পাবো, যেটার লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সো 1 পেয়ার হচ্ছে 3.4, তার মানে একটা থেকে আরেকটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবং এগুলো অবশ্যই ন্যানোমিটারে নিয়ে পড়বা, এবং ডায়ামিটার হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। ওকে, তাহলে এই যে ডিএনএ স্ট্রাকচার, এটা আমাদের সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ফিগার সহ লাগবে, দুইটা ফিগার কখনো আঁকতে যাবে না, যে কোনো একটা ড্র করবা। তাহলে এখন দেখো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ ডিএনএ কন্ট্রোল আওয়ার ক্যারেক্টারিস্টিক্স? আমাকে তোমরা বলো, আমাদের ক্যারেক্টার এক্সপ্রেস করার জন্য কে রেসপন্সিবল? আমাদের এই যে এত এত ক্যারেক্টার, এই এত এত ক্যারেক্টার এক্সপ্রেস করার জন্য কে রেসপন্সিবল? উপম 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। ভেরি গুড, ফাতেমা আর তালবি একদম এক্স্যাক্টলি বলেছে, জিন জিন। এখন ধরো আমি তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দিই। ধরো তোমাদের সাথে তালবিয়া আর হচ্ছে অ্যাগনেস। তালবিয়া বললো যে দোস্ত চলো আমরা হচ্ছে একটা বুটিক শপ খুলি। তখন অ্যাগনেস বললে হ্যাঁ কোনো সমস্যা নাই। তো তালবিয়া আর অ্যাগনেস আসলো আমার কাছে যে আপু আমরা তো একটা বুটিক শপ ওপেন করতে চাই আড়ং-এর মতো, আমরা কিভাবে কি করতে পারি? তো আমি তালবিয়া আর অ্যাগনেসকে বললাম যে দেখো আমি তো অনেক ভালো ডিজাইন পারি, কিন্তু আমি তো আসলে মানে জামা কাপড়ে সেগুলো সেলাই করতে পারি না, আমি জাস্ট হাতে সেই ডিজাইনটা করতে পারি। তখন তালবিয়া বললো আপু কোনো সমস্যা নাই, আমি কাপড়ে খুব সুন্দর সেলাই করতে পারি। আর অ্যাগনেস বললো যে আপু আমি সেলসম্যান হিসেবে বা সেলস ওম্যান হিসেবে খুব ভালো। অ্যাগনেস ছেলে নামে আমি জানি না, তোমাদের এখন সব নাম হচ্ছে কমন নাম। ওকে, যেমন এখন নিলয় সবার নাম হয়, ছেলে মেয়ে সবার নাম, শাওন ছেলে মেয়ে সবার নাম হয়, এটা আমি জানি না, ঠিক আছে অ্যাগনেস কি ছেলে নামে। ওকে, তাহলে এখন অ্যাগনেস বললো আপু আমি খুব ভালো সেলসম্যান হইতে পারবো, আমাকে আমার উপরে আপনি একটা সেলের দায়িত্ব ছেড়ে দেন। তাহলে যে যেই কাজে পারদর্শী, আমি ডিজাইন করতে পারি, আমি ড্রেসের ডিজাইন করলাম, তালবিয়া সেটাকে জামা কাপড়ে সেলাই করলো, অ্যাগনেস সেটাকে সেল করলো। তাহলে আমাদের যে ক্যারেক্টার, ক্যারেক্টার এই যে যেমন ধরো আমি দেখতে কালা, ঠিক আছে? আবার ধরো তোমাদের সাথে কার কথা বলবো, ধরো উপম হচ্ছে অনেক লম্বা, ও আচ্ছা অ্যাগনেস গার্ল। ওকে অ্যাগনেস, তাহলে ধরো ফাতিমা হচ্ছে গিয়ে ধরো ওর চুল অনেক লম্বা, ফাতিমার ভয়েস অনেক চিকন, ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে এই যে প্রতিটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলাকে এক্সপ্রেস করছে কে? এক্সপ্রেস করছে হচ্ছে আমাদের মানে ক্যারেক্টার গুলার ডিজাইন, এই ডিজাইন গুলা কন্টেইন করে জিন। তাহলে আমি যে ডিজাইন করছি আমি হচ্ছে জিন, ঠিক আছে? আর এই যে তোমার প্রোটিন, এই প্রোটিনটা হচ্ছে যে আমাদের তালবিয়া, তার মানে প্রোটিনটা হচ্ছে আমার ডিজাইন, মানে এক্সপ্রেস হবে। এই জিনের মধ্যে ডিজাইনটা আঁকা থাকে এবং সেটা আমাদের হিউম্যানের মধ্যে এক্সপ্রেস হয় হচ্ছে প্রোটিনের মাধ্যমে, ঠিক আছে? যেমন আমি দেখতে কালো, এই কালো হওয়ার ডিজাইনটা আঁকা আছে আমার জিনের মধ্যে এবং এক্সপ্রেস করছে কে? সেটাকে প্রোটিন। এখন দেখো, তাহলে আমি বলতে পারি যে অ্যাকচুয়াল ডিজাইনটা কার ছিল? এখানে একটু ভুল হয়ে গেছে আমার কনসেপশনে, তোমাদের কনসেপশনটা বলতে একটু ভুল হয়ে গেছে, আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়াল ডিজাইনটা অ্যাকচুয়ালি কার ছিল? অ্যাকচুয়াল ডিজাইনটা কে এঁকেছিল, তালবিয়া, অ্যাগনেস না আমি? বলো তো। এই যে তোমার বুটিক শপের যে জামা ড্রেস, সেই জামার অ্যাকচুয়াল ডিজাইনটা কে ড্র করেছিল? আমি। তাহলে আমাদের অ্যাকচুয়াল ডিজাইনটা আঁকা থাকে ডিএনএ এর মধ্যে, ঠিক আছে? ডিএনএ এর মধ্যে।
আমি হচ্ছে ডিএনএ, কিন্তু আমাকে হচ্ছে এই ডিজাইনটা এক্সপ্রেস করার জন্য জামা কাপড়ে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। তখন ডিএনএ কি করবে, ওর এই ক্যারেক্টার গুলা হচ্ছে ও পাঠায় দিবে কার কাছে, আরএনএ এর কাছে। কিসের মাধ্যমে বলতো, জিনের মাধ্যমে। তাহলে ডিএনএ এর যে পোর্শনটা জিন, সে জিনটা করবে কি, ওর সেই ডিজাইন গুলাকে জামা কাপড়ে সেলাই করবে। তাহলে জামা কাপড়টা হচ্ছে আরএনএ, তালবিয়া হচ্ছে কি আরএনএ। আর তালবিয়া তো জামা কাপড়ে ফুটিয়ে তুললো, এখন সেটা বিক্রি করে করে জনগণের কাছে পৌঁছাতে হবে, সেই কাজটা করবে অ্যাগনেস, এখানে কাজটা করবে প্রোটিন। তার মানে আমি যে ডিজাইনটা আঁকলাম, তালবিয়া সেটাকে জামা কাপড়ে ফুটিয়ে তুললো এবং অ্যাগনেস মানুষের কাছে সেটাকে প্রকাশ করলো। ডিএনএ এর মধ্যে আমাদের বৈশিষ্ট্যের যে ডিজাইনটা আঁকা থাকবে, সেই ডিজাইনটা ডিএনএ জিন থেকে চলে যাবে আরএনএ এর কাছে, এবং আরএনএ সেই ডিজাইনটা প্রোটিন ফরমেশনের মাধ্যমে এক্সপ্রেস করবে। তাহলে আমরা যে ডিএনএ থেকে ডিএনএ বানাচ্ছি, ডিএনএ নাম্বার ইনক্রিজ করছি, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ নাম্বার ইনক্রিজ করা বা ডিএনএ ডাবল করাকে আমরা বলি রেপ্লিকেশন। এই যে ডিএনএ এর যে নির্দিষ্ট সেগমেন্ট বা জিন, এই জিনের ক্যারেক্টার গুলা কপি করে আমরা এমআরএনএ এর কাছে পাঠাচ্ছি বাই ট্রান্সক্রিপশন। এটাকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন। আরএনএ প্রোটিন ফরমেশনের মাধ্যমে এই ডিজাইনটাকে এক্সপ্রেস করছে, সো এই প্রসেসটাকে আমরা বলবো ট্রান্সলেশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটাকে একত্রিতভাবে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কি বলবো, সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এই যে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, এই প্রোটিন ফরমেশনের মাধ্যমে যে আমরা ক্যারেক্টার এক্সপ্রেস করছি, আমাদের লাইফের মেইন যে ভ্যালু সেটাকে এক্সপ্রেস করছি, সো ইট ইজ কল্ড সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ। তোমরা যখন বড় হবা আরএনএ এর অনেক টাইপ পড়বা, সেখানে একটা টাইপ পাবা মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, এটা মানে কি সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমার বাংলা হচ্ছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। আমরা বেঁচে আছি সেন্ট্রাল ডগমার উপর ডিপেন্ড করে। তুমি চিন্তা করো তো, আমাদের এনজাইম, হরমোন, এই যে কোভিড এর বিরুদ্ধে আমরা যে ঢিসুম ঢিসুম করছি কি দিয়ে, আমাদের আল্লাহ প্রদত্ত অ্যান্টিবডি দিয়ে, আরবিসির হিমোগ্লোবিন, এভরিথিং ইজ প্রোটিন, এভরিথিং। ঠিক আছে, এখন তোমার যদি প্রোটিনই না থাকে, তুমি বেঁচে থাকবা, জীবনও বেঁচে থাকবা না। তাহলে আমাদের প্রোটিন ফরমেশনের জন্য যে তিনটা মেইন প্রসিডিউর, এরা হচ্ছে আমাদের লাইফের একদম সেন্টার, এদেরকে ছাড়া আমরা অচল, এজন্য এদেরকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কি বলবো আমরা, সেন্ট্রাল ডগমা অফ লাইফ। তাহলে সেন্ট্রাল ডগমাটা বুঝতে পারলে সবাই চারটে সি লেখো, যে কিভাবে ডিএনএ এর জিন একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে আরএনএ এর কাছে পাঠাচ্ছে কপি করে, আর আরএনএ সেটার মধ্যে প্রোটিন তৈরি করে ক্যারেক্টার এক্সপ্রেস করছে। এটাকে বলা হয় কি, সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা। এবং ডিএনএ কেন আরএনএ এর কাছে পাঠায় জানো, কারণ ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে, আর আমাদের রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে। আমরা কি জানি যে আমাদের রাইবোজোম অর্গানালি তো মেইনলি কি প্রোটিন সিনথেসিস করতেছে। তাহলে এখন আমার রাইবোজোমের কাছে পৌঁছাইতে হলে ডিএনএ নিউক্লিয়াসে থেকে সাইটোপ্লাজমে যেতে হবে। এত লম্বা ডিএনএ বলবে আহারে আমি এত ভারী বডিটা নিয়ে নাড়াচাড়া করতে পারি না। ঠিক আছে, আমি নিউক্লিয়াসে আসি, আবার সেখান থেকে সাইটোপ্লাজমে যাব, আবার কাজ করব, খুবই আলসেমি। এই জন্য ডিএনএ ওর জিনগুলো বা ডিজাইন গুলো আরএনএ কে দিয়ে দেয়, আরএনএ সেই অনুযায়ী সুন্দর সুন্দর প্রোটিন বানায়, পুরো বডির পারপাস সার্ভ করে। এটা খুবই একটা কনসেপচুয়াল জিনিস, তোমাদের ইন্টারের অনেক বড় ভাই ওই জিনিসটা বুঝতে পারে না। ঠিক আছে, এই জন্য আজকে থেকে পড়ে রাখবা, সমস্যা হলো তাপু আছি। তাহলে এখন দেখো ডিএনএ রেপ্লিকেশন, আমরা একটু আগে বলেছিলাম, বলে না যে ধরো তোমাদের সাথে কাকে দিয়ে এক্সাম্পল দিব, ধরো তোমাদের সাথে তাহরিম, তাহরিম আর এই পাশে আরেকটা মেয়ে লাগবে, ধরো ফাতেমা। ধরো তাহরিম, সে হচ্ছে তোমার ক্যাটসাই থেকে 2000 টাকাতে একটা শার্ট কিনলো তাহরিম। পরের দিন বঙ্গবাজার গিয়ে দেখলো ফুটপাতের সামনে সেই শার্টটা 500 টাকা। কখন এরকম হয়েছে তোমাদের সাথে? আবার মেয়েদের কত দামি দামি যে রেখা ফ্যাশন আর নিবিড় ফ্যাশন আর কি কি ফ্যাশনের ড্রেস পাওয়া যায়, তো ওই ড্রেসগুলো করে কি পরে একদম মানে কি বলবো রেপ্লিকা কম দামি জামা এনে এগুলো পুরো ভরায় দেয়। তাহলে রেপ্লিকা শব্দটা কিন্তু ওইখান থেকে আসছে। তুমি ক্যাটসাই থেকে একটা দামি শার্ট কিনো আর সেম শার্ট বঙ্গবাজার থেকে কিনো, দেখতে হুবহু একই রকম হবে, কিন্তু কনসিস্টেন্সি ডিফারেন্ট, কোয়ালিটি বলে তোর ব্যাপার আছে। সেরকম আমরা হচ্ছে কি বলতে পারি যে আমাদের হচ্ছে রেপ্লিকা বানানো, একটা ডিএনএ থেকে দুইটা সেম কপি বানানোকে আমরা বলি রেপ্লিকা বা রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এই যে ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হবে দেখো, প্রথমে আমাদের যে ডাবল হেলিক্স ছিল ডিএনএ এর, সেই ডিএনএ ডাবল হেলিক্সটা হচ্ছে খুলে যাবে, প্যাচ খুলে যাবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ডিএনএ হেলিক্সের কি হয়ে যায়, প্যাচ খুলে যাবে। 2 নাম্বার হচ্ছে কি হবে, প্যাচ খুলে যাওয়ার পরে প্রতিটা হেলিক্স একটা সিঙ্গেল হেলিক্সে কনভার্ট হয়েছে, প্রতিটা হেলিক্স একটা সিঙ্গেল হেলিক্সে কনভার্ট হয়েছে।
এই যে সিঙ্গেল হেলিক্স, এই সিঙ্গেল হেলিক্স এর নাইট্রোজেন বেস গুলা কি এখন ফাঁকা ফাঁকা, ওদের তো ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই জন্য ওদের সাথে অ্যাটাচ হওয়ার জন্য আসবে অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন। ঠিক আছে, তাহলে ওরা এবার করবে কি, বেস পেয়ারিং ল অনুযায়ী ওদের ফুড প্রোডাক্ট থেকে নতুন নতুন অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলো এনে এনে জোড়া লাগাবে। একবার জোড়া লাগানো শেষ, তখন পুরো প্রোগ্রাম হচ্ছে স্টপ। তাহলে আমি আবার বলি, রেপ্লিকেশনে কি হবে, at first the helix of the DNA is unwinded and there is open ending of the nitrogen base and each double helix has converted into single helix. Then according to the base pairing law, adenine binds to the thymine and guanine binds to the cytosine, so they can bind with the loose end of the DNA. এবং একটা সেলের কিন্তু নিজের সেলে কিন্তু নিজের ডিএনএ রেপ্লিকেশন করতে পারে। যদি বাই চান্স থ্যালাসেমিয়া হয় কিংবা কোনো কারণে বোন ম্যারো লিম্ফোমা হয়, এই জাতীয় ডিজিজগুলোতে নিজের বোন ম্যারো নিজেকে সার্ভ করাটা সেফ। ওকে, তাহলে এইভাবে আমাদের কি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, স্টপ হয়ে গেলেই ওখানে স্টপ হয়ে যাবে। ওকে, এবার দেখো ডিএনএ টেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তোমরা যারা যারা হিন্দি সিরিয়াল দেখো তারা এটার সাথে খুব বেশি পরিচিত বলে আমি মনে করি, তাই না? কিছু এলে খেলে অমনে ডিএনএ টেস্ট করে, তুই আমার সন্তান না, অমনে ডিএনএ টেস্ট করে। ডিএনএ টেস্ট কিন্তু আসলে এভাবেই করে, আমাদের ব্লাড নিয়ে সে ব্লাড থেকে একটু তোমার হচ্ছে গিয়ে ড্রপার দিয়ে ব্লাড কালেক্ট করে ওইটা হচ্ছে গিয়ে সিরিজ দিয়ে আমাদের স্লাইডের উপরে ফেলে একটা মানে কি বলবো জোরে টান দেয়, এরকম একটা ব্লাড শেপের ফিল্মের শেপ আসার জন্য। ঠিক আছে, তাহলে এখানে কি কি হতে পারে, যে প্রথমে হচ্ছে আমরা কি বললাম যে ডিএনএ টেস্টিং, এবং ডিএনএ টেস্টিং থেকে আমরা হচ্ছে কি কি টেস্ট করতে, প্যাটার্ন টেস্ট করতে পারি, আমরা ক্রিমিনাল আইডেন্টিফাই করতে পারি। তাহলে সবাই ঝটপট পোলটা অ্যান্সার করে ফেলো। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ কমপ্লিট টুইস্ট হেলিক্স ইন এ হেলিক্স ডিএনএ? লেন্থ অফ এ কমপ্লিট টুইস্ট, একটা টুইস্ট কিন্তু বলো নাই। সরি সরি, আমি আবার শেয়ার দিচ্ছি, পোল এন্ড করে দিলাম, তোমরা তো স্টার্টই করতে পারলাম না। সবাই অ্যান্সার করো, হ্যাঁ। ও আপনি মিউট হয়ে আছেন, আপনি শোনা যাচ্ছে না আপনার কথা। ও সরি ভাইয়া। এই যে দেখো, আমরা এখন মেন্ডেলের লটা একটু আলাদা করে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে গিয়ে এখানে প্যারেন্টস P1। ওকে, তাহলে প্যারেন্টস P1 এর প্রথমে এটা হবে ফিনোটাইপ। তোমরা সবাই এই প্যাটার্নটা ফলো করবা, পরীক্ষায় আসলে সিকিউরে তোমরা এই প্যাটার্নে লেখার চেষ্টা করবা। তাহলে ফিনোটাইপে ধরো একটাকে আমরা ধরলাম হচ্ছে ফাদার, আরেকটাকে আমরা ধরলাম মাদার। এরপর লিখবো হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপ মানে আমরা বাইরে থেকে এক্সটার্নাল ক্যারেক্টার দেখে যেটা বুঝতে পারি, আর জিনোটাইপ মানে আমরা ইন্টারনালি দেখে যেটা বুঝতে পারি। তাহলে ধরো আমি একটা লম্বা মটরশুঁটি বা পিট ট্রির সাথে একটা খাটো পিট ট্রির ক্রস করব, তাহলে লং পিট ট্রির জন্য দুইটা ক্যাপিটাল টি, স্মলের জন্য দুইটা স্মল টি। ঠিক আছে, কারণ আমরা এখানে ডমিনেন্ট ক্যারেক্টার ধরেছি টলকে আর রিসেসিভ ক্যারেক্টার ধরেছি টি কে। তা তুমি শুরুতেই বলে নিবা যে সাপোজ the genotype of the father is capital T and T, here it is the dominant character, and the genotype for mother is small tt and here it is not dominant, it is recessive. আমাকে বলো, আমি এখানে একটা টি না লিখে কেন দুইটা টি লিখছি, কেউ বলতে পারবা? হ্যান্ড রেজ করো তো, তোমাদের কাছে কিছু পড়া নেই? আমি এখানে তোমার একটা টি না লিখে কেন দুইটা টি লিখছি জিনোটাইপ লেখার সময়? ওয়াই টু টিজ? ক্যাপিটাল টি তো বুঝছোই ডমিনেন্ট যেটা এক্সপ্রেস হবে, আর স্মল টি মানে রিসিসিভ যেটা এক্সপ্রেস হবে না, কিন্তু এখানে দুইটা টির কি দরকার? খায় না মাথায় দেয়। হ্যাঁ, তাহিতি কাছাকাছি গেছো। না, তাহারিম হয় নাই। অ্যাগনেস কাছাকাছি গেছো। আচ্ছা দেখো, ওদের ক্ষেত্রে ওরা কি ডিপ্লয়েড না? ভুলে গেছো সব, খেয়ে ফেলছো? ওরা কি ডিপ্লয়েড না? তাহলে ডিপ্লয়েড সেল মাত্রই এখানে কি হয়, এখানে দুইটা হবে অ্যালফাবেট। ডিপ্লয়েড মানে এখানে কয়টা অ্যালফাবেট হবে? দুইটা অ্যালফাবেট হবে। তাহলে এবার দেখো, এবার হচ্ছে প্রথমে আমরা আমরা এখন ডিস্ট্রিবিউট করব গ্যামেট। গ্যামেট, তাহলে দেখো গ্যামেট কি কি হবে? অবশ্যই গোল দিতে হবে গ্যামেট এক্সপ্রেস করার জন্য। তুমি যদি গোল বা রাউন্ড না দাও, তুমি দুইটা গোল লেখাবা।
এইবার দেখো আমরা চেকার বোর্ডও করতে পারি আবার নর্মালিও করতে পারি। নর্মালি করার ট্রিক্স হচ্ছে প্রথমটা থেকে দুইটাতে যাবে, প্রথমটা থেকে দুইটাতে যাবে, আর সেকেন্ড ট্রিক্স হচ্ছে দ্বিতীয়টাতে দুইটা থেকে আসবে। ওকে, প্রথমটা থেকে দুইটাতে যাবে, দ্বিতীয়টাতে দুইটা থেকে আসবে। তাহলে এখানে আমার ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ হবে হচ্ছে গিয়ে হাইব্রিড টল। বাংলা হইলে না বলে যে আহারে চাঁদের মতো মুখখানা আমার, ঠিক আছে, কিন্তু এখানে তো চাঁদের মতো মুখখানা বলতে পারবা না, এখানে বলবো হচ্ছে কি হাইব্রিড টল প্ল্যান্ট। তখন ওইখানকার প্ল্যান্ট গুলা কি হবে, যে তোমার পি সিড হবে, সেই পি গুলা দেখতে কিছুটা ইয়েলোইশ, কিছুটা গ্রিনিশ, ইয়েলো গ্রিনিশ, ঠিক আছে, এভাবে থাকবে। আচ্ছা, এবার দেখো এটা যদি তোমার, সরি এটা ফিনোটাইপ না, এটা জিনোটাইপ, কারণ এটা তো বাইরে থেকে দেখে বুঝতেছি আমরা। তো এখানে ফিনোটাইপ কি হবে? হাইব্রিড টল প্ল্যান্ট। ঠিক আছে, জিনোটাইপ তোমার এই বরাবর লিখলাম আমি। তাহলে আমরা হচ্ছে প্রথম জেনারেশনে দেখো সবগুলা টল প্ল্যান্ট পেলাম, কিন্তু এদের মধ্যে কিন্তু তোমার ডমিনেন্ট আর রিসেসিভ দুইটা ক্যারেক্টারই আছে, ঠিক আছে। তাহলে দুইটাই যদি তোমার মানে ক্যারেক্টার থাকে, এক্সপ্রেস হলো কোনটা? টল ক্যারেক্টার, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডমিনেন্ট। দুইটাই আছে কিন্তু দুইটার মধ্যে শুধু একটা এক্সপ্রেস পাইছে, আরেকটাকে চুপ করে বসায় রাখছে। টল হচ্ছে ডমিনেন্ট, স্মল টি হচ্ছে রিসেসিভ। এখন ধরো তোমাদের মধ্যে এক্সাম্পল দিলাম আমি তালবিয়াকে দিয়ে। তালবিয়া বিয়ে করলে একটা লম্বা মেয়েকে। এখন তালবিয়ার জীবনের সব দুঃখ কষ্ট শেষ, যে আমি লম্বা মেয়েকে বিয়ে করছি, ইনশাল্লাহ আমার বাচ্চা কাচ্চা লম্বা হবে, ঠিক আছে, কিন্তু এই আশায় কিন্তু ঘুরে বালে। কারণ তালবিয়া হচ্ছে যে ওর মধ্যে যে জিনোটাইপ বা যে ক্রোমোজোম, সেটাকে আদৌ দুইটাই টি নাকি একটা ক্যাপিটাল একটা স্মল টি, এটাকে হচ্ছে কি তালবিয়া জানে? জান না, ঠিক আছে। ও তালবিয়া মেয়ে, কিরে তোমাদের নামেরই অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওকে। ধরো তালবিয়ার তোমার হাজবেন্ড লম্বা, কিন্তু তালবিয়ার প্রথম জেনারেশনের সব বেবিগুলা কি টল হবে না শর্ট হবে, এটা কি তালবিয়া বা তালবিয়ার হাজবেন্ড জানবে? জানবে না। ওকে, তাহলে আমাদেরকে এই যে আমরা প্রথমে পেলাম সবগুলাই হচ্ছে হাইব্রিড। এদেরকে দেখে বোঝার উপায় নাই যে এটা কি আসলে হাইব্রিড ছিল নাকি হ্যাপ্লয়েড ছিল। তাহলে এই যে দেখো, এখানে প্রথম চেকার বোর্ডটাতে আমি ওই পেজে যেটা দেখালাম ওইখানে সেটা সুন্দর করে করা আছে। সরি, এক মিনিট। ওকে, তাহলে এখানে দেখো আমরা গ্যামেট আকারে আলাদা করে লিখবো। এই যে ক্যাপিটাল টি টি, স্মল টি টি, তোমরা ভাবে করতে পারো, এভাবে চেকার বোর্ড দিয়ে করতে পারো। চেকার বোর্ড দিয়ে করলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। এবার দেখো ফার্স্ট জেনারেশন হচ্ছে F1, ফার্স্ট জেনারেশন। এই ফার্স্ট জেনারেশনে আমরা যাদেরকে পাবো আবার নতুন করে তোমার কি করব, চেকার বোর্ড ফিল আপ করবো, ঠিক আছে। এরপরে দেখো এই দুইটা মিলে হয়ে গেছে ডমিনেন্ট, এই দুইটা রিসেসিভ আর এই দুইটা হচ্ছে রিসেসিভ। তাহলে এখানে দেখো এই প্রথম যে তোমার প্রথমটা, এটা কি হবে? এই প্রথম এটা হবে তোমার টল, এটা হবে টল যেহেতু ডমিনেন্ট ক্যারেক্টার, আর এটা হবে কি টল, আর এটা হবে একটু কিছুটা শর্ট। ওকে, তাহলে এই যে দেখো আমার তিনটা টল একটা শর্ট, ডমিনেন্ট এবং রিসেসিভ ক্যারেক্টারের রেশিও হচ্ছে 3:1, 3:1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3:1। না রে, জিনোটাইপ তো অ্যানিমেল হতে পারে, মানুষ তো অ্যানিমেলের মধ্যেই পড়ে না। তাহলে আমরা প্রথম জেনারেশনে যখন প্যারেন্টস হচ্ছে গিয়ে মানে ফাদার মাদারের মধ্যে ক্রস করব, ইন দা প্রেজেন্স অফ তোমার ফাদার মাদারের ক্রস করব, তখন আমরা ফার্স্ট জেনারেশনে কি পাবো? সবগুলাই হাইব্রিড টল বা হাইব্রিড ডমিনেন্ট ক্যারেক্টার। সেকেন্ড জেনারেশনে ওরকম দুইটা হাইব্রিড ক্যারেক্টারের মধ্যে আমরা যদি আবার ক্রস করাই, তখন বুঝতে পারবো কি যে ওদের মধ্যে কি আছে, টল এবং শর্ট দুইটা ক্যারেক্টারই আছে, শর্টটা লুকায় যায়নি। এই জন্য তালবিয়া বিয়ে করলে মন খারাপ করার কোনো কারণ নেই। তুমি যদি শর্ট হও, তোমার বাচ্চা কাছে শর্ট হবে এমন কোনো কথা নাই, তোমার হাজবেন্ডও লং হইতে পারে, টল হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই প্যাটার্নটা আমরা ফলো করব। এরপর সবাই ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো। কি বলেছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ মেন্ডেলস ল? এখানে রেশিও বলতে তোমাদের বইতে যদি একটা রেশিও আছে, তোমরা হচ্ছে দুইটাই পড়বা, ঠিক আছে, তোমাদের হায়ার এডুকেশন দুইটাই স্টাডি লাগবে, বাট আপাতত প্লুরাল ফ্রি স্টাডি পড়লেই চলবে। আচ্ছা, তাহলে আমি পোল ক্লোজ করে দিলাম। এটা অ্যান্সার কি হবে বলো তো? এটা অ্যান্সার হবে হচ্ছে কি 3:1, 3:1। আচ্ছা, এটা হচ্ছে মেন্ডেলসের জেনারেল ল যেটা, সেটা ঠিক আছে। ওকে, এবার দেখো ডিটারমিনেশন অফ ক্রোমোসোমাল সেক্স। বলো, এক্স এক্স থাকলে কি ছেলে নাকি মেয়ে? এক্স এক্স কি ছেলে নাকি মেয়ে বলো তো? এক্স এক্স মানে মেয়ে, ভেরি গুড তালবিয়া। আর এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে। তাহলে দেখো আমাদের বডিতে টোটাল
3 পেয়ার ক্রোমোজোম থাকে বোথ স্পার্ম এন্ড ওভামে। এরা খুব সুন্দর করে সাজানো থাকে অ্যাকর্ডিং টু দ্য হেলথ। এই যে দেখছো কত সুন্দর করে লাইন বাই লাইন সাজায় আছে। তো দেখা যায় যে এই যে তোমার যেটা ছিল যে ক্রোমোজোমের তোমার 23 পেয়ার, 22 পেয়ার হচ্ছে কি একদম জেনারেল ক্যারেক্টার গুলাকে এক্সপ্রেস করে, জেনারেল ক্যারেক্টারকে। আর লাস্ট 23 নাম্বার যেটা, এটাই হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল মানে জেন্ডার ডিসক্রাইমিনেট করবে, ঠিক আছে, জেন্ডার জেন্ডার রিভিল করবে। তাহলে 23 পেয়ারের মধ্যে 22 পেয়ার অটোজোম আর 23 নাম্বার হচ্ছে গিয়ে তোমার সেক্স ক্রোমোজোম। ওরা যদি এক্স এক্স হয় দুটাই তাহলে ফিমেল, এক্স ওয়াই হলে মেল। মনে রাখবো ওয়াইটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ক্রোমোজোম, বাট এখানে হচ্ছে গিয়ে মেইলের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে তোমার এক্স ক্রোমোজোম, এটার স্ট্রেংথ ফিমেলের চেয়ে অনেক বেশি। তাহলে দেখো এই যে বাবা এক্স ওয়াই আর মা হচ্ছে এক্স এক্স, তাহলে কি হলো, একটা মেয়ে সন্তান হলো আর এখানে একটা পুত্র সন্তান হলো, আরো কিন্তু মেয়ে হবে। ওকে, তাহলে এভাবে করে ভালো করে আমাদেরকে জানতে হবে জিনিসটা। এবার বলো তো এটা কিসের ছবি আঁকা, দেখি তোমাদের কালার ব্লাইন্ডনেস চেক করি। এই যে রেড রেড দেখা যায়, এটা কিসের ছবি? কালার ব্লাইন্ডনেস। এই যে বাকিগুলো পড়ো দেখো, 74, 12, 2, এটা কি লিখছে 71, এটা মানে হার্ট আর হচ্ছে ওখানে একটা মাইক্রো অর্গানিজমের নাম দেওয়া আছে। এটা কালার ব্লাইন্ডনেস এর ছবি। এবং আমরা যে ছবিটা একটু আগে দেখলাম যে এটাকে বলা হয় ইশিহারা চার্ট। একটা বই আছে, আমরা ইনশাল্লাহ তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার ইয়াতে পড়ছিলাম, ফিজিওলজিতে পড়ছিলাম, ঠিক আছে, যে বইতে এরকম সুন্দর ইশিহারা চার্টের সুন্দর সুন্দর ছবি দেওয়া ছিল, স্যারা জাস্ট প্রিন্ট করে তোমাদের দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের কালার ব্লাইন্ডনেস, এটা অ্যাকচুয়ালি কেন হয়? আমরা নর্মালি জানি যে আমাদের বডির বেশিরভাগ ক্যারেক্টার কন্ট্রোল করে আমাদের অটোসোম। কিছু কিছু সার্টেন ক্যারেক্টার সেক্স ক্রোমোজোম দিয়ে কন্ট্রোল হয়, যাদেরকে আমরা বলি সেক্স লিঙ্কড ক্যারেক্টার। এবং এই সেক্স লিঙ্ক ক্যারেক্টারটা বংশ থেকে বংশান্তরে ছড়িয়ে পড়াকে বলা হয় সেক্স লিঙ্ক হেরেডিটারি। তার মানে আমাদের সেক্স ক্রোমোজোম যে ক্যারেক্টার এক্সপ্রেস করে সেক্স লিঙ্ক ক্যারেক্টার, এটা হচ্ছে বাপদাদা 14 গোষ্ঠীতে স্প্রেড করাকে বলা হয় সেক্স লিঙ্ক হেরেডিটারি বা সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। সেক্স লিঙ্ক হেরিডিটারি বা সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, ঠিক আছে। তাহলে আমাদের এক্স আর ওয়াই ক্রোমোজোমের মধ্যে দেখবা এক্স ক্রোমোজোম দিয়ে ডিজিজ সবচেয়ে বেশি হয় ওয়াই এর চেয়ে। ওয়াইটা তো এমনিতেই স্মলেস্ট ক্রোমোজোম না, এক্সটা তো লংগেস্ট, এই জন্য এক্স এর মধ্যে কি হয় বলতো, ডিজিজ সবচেয়ে বেশি হয়, এক্স ক্রোমোজোমের ডিজিজ সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কথা, যদি আমাদের কোনো জেনেটিক ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হয়, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে ফিমেলের ক্ষেত্রে কেমন হয় আর মেইলের ক্ষেত্রে কেমন হয়? আমাদের জানা দরকার জিনিসটা। তাহলে আসো আমরা একটু এটা সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপশন নেওয়ার চেষ্টা করি। যে ধরো আমরা যদি বলি যে এক্স এইচ এটা হচ্ছে একটা সিক, এটা হতে পারে কালার ব্লাইন্ডনেস, হতে পারে হিমোফিলিয়া। শুধুমাত্র এক্স এইচ এটা ধরো হচ্ছে ওয়েল, সুস্থ। তাহলে কালকে যদি কেউ ধরো তোমার সামনে ইনি আসলো মাস্ক ছাড়া, ইনি আসলো মাস্ক সহ, কারণ এক্সএইচ হচ্ছে আক্রান্ত, এক্সএইচ সুস্থ। তাহলে এখানে যদি এক্সএইচ সিক হয়, হতে পারে হচ্ছে থ্যালাসেমিয়া, হতে পারে হচ্ছে গিয়ে তোমার কালার ব্লাইন্ডনেস। তাহলে এক্ষেত্রে তোমার এক্সএইচ আর এক্সএইচ এরা যদি সিক হয়, এটা কিন্তু ফিমেল, এবং এদেরকে আমরা তখন বলবো ক্যারিয়ার। কেন ক্যারিয়ার বলবো? দেখো ওদের একটা এক্স নষ্ট হয়েছে, তো কি হয়েছে, এটার ক্ষতিপূরণ করে দেওয়ার জন্য কি আরেকটা এক্স এইচ আছে না, তাই না, আরেকটা এক্স এইচ আছে বোনাস। এই জন্য ওদের একটা এক্স ক্রোমোজোম নষ্ট হয়ে গেলে ওইটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আরেকটা ক্রোমোজোম থাকে। তার মানে মেয়েরা কখন এফেক্টেড হবে, যখন দুইটাই হোমোজাইগাস অবস্থায় চলে আসবে, তখন ডেট। মানে এখন কি হয়েছে, এক্স এইচটা হোমোজাইগাস অবস্থায় চলে আসছে, হুবহু সেম হোমোজাইগাস। এরপরে দেখো মেইলের ক্ষেত্রে কিন্তু আর কোনো কথাবার্তা নাই, হয় সিক না হয় ঘুম, ডেথ। ওদের তো আর এক্স একটাই থাকে, ঠিক আছে, এই জন্য ওদের এক্স এর ব্যাকআপ হিসেবে ওয়াই আছে, যদিও অত বেশি ব্যাকআপ দিতে পারে না। তাহলে যদি আমার ফিমেলের মধ্যে একটা শুধুমাত্র এফেক্টেড জিন থাকে, দ্যাট উইল বি ক্যারিয়ার। দুইটাই থাকলে ডেথ। আর এক্স এইচ ওয়াই এরা কি করবে, এরা হচ্ছে কি এদের থাকলেই ডেথ হবে। এবং এদের মধ্যে কি থাকতে পারে, বিভিন্ন রকম অন্য ফিচার্সও থাকতে পারে। না রে, ওয়াইতে, হ্যাঁ ওয়াইতে কিছু ডিজিজ হয়, বাট সেগুলো অনেক রেয়ার, একদম মানুষের মধ্যে হয় না বললেই চলে। তাহলে দেখো কালার ব্লাইন্ডনেস, এবার কাকে আমি কালার ব্লাইন্ডের সাথে বিয়ে দিব? ধরো তোমাদের সাথে আফ্রিদা, আফ্রিদা যাকে ভালোবাসে সে হচ্ছে কালার ব্লাইন্ড। তখন আফ্রিদা বলবে না, আমি ভালোবাসা দিয়ে আমি ওর বর্ণ বন্ধন কাটিয়ে তুলবো, ঠিক আছে, টুরু লাভ। এখন তখন কাকে নিয়ে যেটা কথা বলতেছিলাম, ভুলে গেলাম তো, কাকে বিয়ে দিব বলছি? আফ্রিদা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ধরো আফ্রিদাকে আমরা এখন যে ছেলেটার সাথে বিয়ে দিলাম সে হচ্ছে কালার ব্লাইন্ড। তাহলে ভালো করে জিনোটাইপ গুলা খেয়াল করো। আফ্রিদা
ঠিক আছে, এটা হচ্ছে ধরো মেল, এটা হচ্ছে ফিমেল। ধরো আফ্রিদা হচ্ছে কি বললাম, সুস্থ, তাহলে ওর সিম্বলটা হবে এরকম। আর ধর ওর হাজবেন্ড হচ্ছে কালার ব্লাইন্ড, সো এরকম। তাহলে এখন দেখো তো জেনারেশন কেমন হবে। প্রথম ফিমেলটা ক্যারিয়ার, সেকেন্ড ফিমেলটা হচ্ছে ক্যারিয়ার, এটা হচ্ছে মেল, অ্যান্ড দিস ইজ মেল, সরি ফিমেল, সরি আমার ভুল হয়ে গেল একটু মেবি, দাঁড়া 1 মিনিট। এই যে এখান থেকে আসবে ওয়াইতে, এখান থেকে আসবে ওয়াইতে, এক্স এইচ ওয়াই। তাহলে দেখছো আমাদের আফ্রিদা যদি একটা কালার ব্লাইন্ড ছেলেকে বিয়ে করে, তাহলে তার এই মেয়েটা হচ্ছে ক্যারিয়ার, এই মেয়েটা হচ্ছে গিয়ে তোমার ক্যারিয়ার, এই মেইলটা হচ্ছে গিয়ে সুস্থ পুরোপুরি অল রাইট, আর এ হয়ে গেছে তোমার কি, এ হয়ে গেছে সুস্থ, একই কথা। তার মানে আমার কি বোঝায়, যে আমার ফাদার যদি সিক হয়, এটা কালার ব্লাইন্ডনেস হোক বা যে কোনো জেনেটিক ডিসঅর্ডার হোক, ফাদার সিক হলে সেটা দেখছো কখনো কি ছেলে মেয়ের মধ্যে পৌঁছাইছে না। হয়তো ছেলে মেয়েদের মধ্যে ক্যারিয়ার হিসেবে লুকানো অবস্থায় থাকে, মেন্ডেলের সেকেন্ড ল অনুযায়ী আবার এক্সপ্রেস হয়, কিন্তু কখনো কিন্তু ওরা কি হবে না বলতো, ওরা কখনো আক্রান্ত হবে না। কিন্তু কখন আক্রান্ত হবে, ধরো আমাদের সাথে আফ্রিদা কালার ব্লাইন্ড, ওর হাজবেন্ড ভালোবেসে ওকে বিয়ে করলো, তাহলে তখন আফ্রিদার সিম্বলটা হবে এরকম, ওর হাজবেন্ড হবে একদম সুস্থ। তাহলে তখন দেখছো এই যে এক্ষেত্রে আবার ক্যারিয়ার, বাট কারো কোনো সমস্যা নাই। এই যে এই ছেলেটা এফেক্টেড, এ হচ্ছে গিয়ে তোমার ক্যারিয়ার, এ হচ্ছে গিয়ে সুস্থ। তাহলে দেখছো আমার এখানে এটাও ক্যারিয়ার, এটাও ক্যারিয়ার হয়ে গেছে, কিন্তু এখানে এটা হচ্ছে গিয়ে কি বলতো, এখানে হচ্ছে গিয়ে পজিটিভ, আবার এখানে এটাও কিন্তু তোমার কি সুস্থ। তাহলে ওখানে আমরা কিন্তু দেখছো আমার যখন বাবার মধ্যে নাই কিন্তু মায়ের মধ্যে অন্তত একটা জিন আছে, তখনও কিন্তু পোলাপেন কালার ব্লাইন্ড হয়। এই জন্য এই ধরনের জেনেটিক ডিসঅর্ডারকে বলা হয় নানা নাতি বা মামা ভাগ্নে রোগ। কখনোই বাবার কাছ থেকে ছড়াবে না, সবসময় মায়ের বা মামার বা নানার কাছ থেকে ছড়ায়। এখন তোমরা আমাকে বলো তো একটা মেয়ে কখন এফেক্টেড হবে? আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো মেয়েকে এফেক্টেড হইতে দেখি নাই, না বাবা অসুস্থ হইলে না মা অসুস্থ হইলে। কিন্তু কোন ক্ষেত্রে আমার একটা মেয়ে এই ধরনের জেনেটিক ডিসঅর্ডারে সার্ভাইভ করতে পারে, দেখি আমাকে একটু বলো তো। দুইজন, ভেরি গুড। তার মানে আমি যদি এখানে ফাদার হিসেবে কি নেই, একটা ক্যারিয়ার নেই, এরপরে হচ্ছে গিয়ে তোমার মাদার হিসেবে এখানে ধরো হচ্ছে কি বললাম, সরি কি বললাম এখানে ভুলে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমে ধরো ফাদার না, তাহলে ফাদার হিসেবে আমরা লিখলাম ধরো ও হচ্ছে কমপ্লিটলি মানে অসুস্থ, তাহলে এই যে অসুস্থ। আর মাদার ধরো ক্যারিয়ার, তাহলে একমাত্র তখন দেখছো মেয়েটা কি হয়ে গেছে, এফেক্টেড হয়ে গেছে, এই ছেলেটাও এফেক্টেড, এই মেয়েটা হচ্ছে ক্যারিয়ার, এই ছেলেটাও ক্যারিয়ার। তাহলে দেখছি এখানে একটা মেয়ে ডেড, একটা ছেলে ডেড, বাকি দুইজন বেঁচে আছে। তাহলে মোট কথা আমার এই জিনটা সবসময় মায়ের কাছ থেকে আসবে, কারণ মায়ের বডিতে একটা ব্যাকআপ কপি থাকে, ছেলেদের ওয়াই ক্রোমোজোমে তেমন কোনো ডিসঅর্ডার হয় না। এবার আসো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া দুইটার মধ্যে ডিফারেন্স বুঝো? থ্যালাসেমিয়া এন্ড হিমোফিলিয়া। হিমোফিলিয়া মানে হচ্ছে প্লাটিলেটকে হেল্প করার জন্য ইন ব্লাড ক্লট বা ব্লাড কোয়াগুলেশন কিছু প্রোটিন হেল্প করে, যার নাম কোয়াগুলেশন ফ্যাক্টর। এটা পড়বা ইনশাল্লাহ, ইন্টারে উঠলেই পড়বা কোয়াগুলেশন ফ্যাক্টর। এই যে কোয়াগুলেশন ফ্যাক্টর, এই কোয়াগুলেশন ফ্যাক্টর যদি কোনো ডেফিসিয়েন্সি হয় কিংবা ডিজিজ হয়, তখন সেক্ষেত্রে কি দিতে হয় দেখো তো তোমার, এখানে তখন অন্য কোনো মানে কি মানে কিছু ব্যবস্থা নিতে হবে। এখন কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে যদি 8 নাম্বার বা 9 নাম্বার ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া। তার মানে কোয়াগুলেশন ফ্যাক্টর অনেকগুলো আছে, এর মধ্যে 8 আর 9 হচ্ছে মেইন। যদি 8 আর 9 অ্যাবসেন্ট থাকে তখন সেটাকে আমরা বলি হিমোফিলিয়া। মানে হিমোফিলিয়া না থাকলে আমার ব্লিডিং হবে, ব্লাড ক্লট হবে না। আর থ্যালাসেমিয়াতে কি হয় দেখো, আমাদের হিমোগ্লোবিনের কি আছে, গ্লোবিন আছে। তাহলে গ্লোবিন প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, যে অ্যামাইনো অ্যাসিডটা দুই রকম হয়, আলফা থ্যালাসেমিয়া আর হচ্ছে বিটা অ্যামাইনো অ্যাসিড। আলফা আর বিটা অ্যামাইনো অ্যাসিড, এই আলফা অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসে যদি কোনো জেনেটিক ডিস্টারবেন্স হয়, তাহলে তাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া। আর বিটাতে কোনো ডিস্টারবেন্স হলে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। এইভাবেই হচ্ছে চলতে থাকে। ঠিক আছে, তার মানে হিমোফিলিয়াতে আমার ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস হবে না, আর থ্যালাসেমিয়াতে আমার যেহেতু হিমোগ্লোবিনের গ্লোবিন সিনথেসিস হচ্ছে না, সো সেক্ষেত্রে আমার হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি হবে, অ্যানিমিয়া হবে।
মোট কথা আমাদের গ্লোবিন প্রোটিন সিনথেসিসের জন্য যে অ্যামাইনো অ্যাসিড দরকার, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো সিনথেসিস না হওয়ার কারণে আমাদের হিমোগ্লোবিনের লেভেল কমে যায়, তখন হয় হচ্ছে অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া। তাহলে দেখো এক্ষেত্রে আমার মাও ছিল ক্যারিয়ার, বাবাও ছিল ক্যারিয়ার, তখন বাচ্চা কাচ্চাদের মধ্যে একটা হচ্ছে পুরো সিক, দুইটা হচ্ছে ক্যারিয়ার, একটা হয়ে গেছে সিক। তার মানে দেখছো এখানে কিন্তু শুধু মা বা বাবার কাছ থেকে কিন্তু আসেনি, দুজনের কাছ থেকে আসছে, দুজনে ক্যারিয়ার। এই জন্য মনে রাখবা যে যারা কিনা অটোজোমাল ডিসঅর্ডার, অটোজোমাল তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বাবা এবং মা দুইজনের কাছ থেকে আমার ক্যারেক্টারটা আসতে পারে। কিন্তু যারা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার করে তাদের ক্ষেত্রে ক্যারেক্টার শুধুমাত্র কার কাছ থেকে আসবে, তার ক্ষেত্রে শুধুমাত্র মায়ের কাছ থেকে আসবে, বাবার তেমন ভূমিকা নাই। তাহলে দেখো এই যেখানে মাদারকে একটা ক্যারিয়ার ধরলাম আমরা, আর ফাদারকে একটা ক্যারিয়ার ধরলাম। তাহলে কি হলো, এই বাচ্চাটা অসুস্থ, এটা সুস্থ, এটা সুস্থ, এটা সুস্থ। তাহলে মনে রাখবা যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ফাদার অ্যান্ড মাদার বোথ ক্যান বি ক্যারিয়ার। আর হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ডে যেহেতু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এই জন্য ক্ষেত্রে কি হবে না, ওখানে শুধুমাত্র মাদার পার্টিসিপেট করবে, ওইখানে কোনো কি বলবো তোমার হচ্ছে কি কাজ নেই, অন্য ডাক্তারের কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, এবং বোথ প্যারেন্টস যদি এফেক্টেড হয় তাহলেও কিন্তু পাওয়া যাবে। তাহলে আমি তোমাদেরকে আবার রিভিউ করে দিই, দেখো কখন হচ্ছে কি তোমার ছেলেরা অ্যাটাক্ট হয়, যদি বাবা পজিটিভ এবং মা পুরোপুরি নেগেটিভ হয় তাহলে ছেলে মেয়ে কারোরই হবে না, বড়জোর একজন বা দুজন ক্যারিয়ার হইতে পারে। যদি তোমার একটা মেয়ে অসুস্থ বা সিক আর একটা ছেলে সুস্থ হয়, তখন সেক্ষেত্রে আমার দুইটা মিক্সড হবে। আর যদি আমার মাও ক্যারিয়ার বাবাও অসুস্থ কিংবা দুজনে অসুস্থ, তখন বাচ্চা কাচ্চা 14 গোষ্ঠী সয়লাভ হয়ে যাবে কালার ব্লাইন্ডনেস দিয়ে। ঠিক আছে, সেম ফর থ্যালাসেমিয়া দিয়ে। তাহলে থ্যালাসেমিয়ার বোঝা গেছে, তোমার কালার ব্লাইন্ডনেস বোঝা গেছে, খুবই খুবই ইন্টারেস্টিং দুটো টপিক, ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস থ্যালাসেমিয়া। আমার মনে আছে আমি উনমেষে একবার ক্লাস নিতে গিয়ে ওদের হচ্ছে পড়াইছিলাম মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে কালার ব্লাইন্ডনেস। একটা ছেলে পেছনে দৌড়াইতে দৌড়াইতে এসে আমাকে বলতেছে, আপু আমাকে একটু চেক করেন তো, আমি মনে হয় কালার ব্লাইন্ড। পরে আমি গুগল থেকে ইশিয়ারা চার্টটা মুখে দেখালাম, বাচ্চারা আসলে কালার ব্লাইন্ড ছিল। এখন কালার ব্লাইন্ডে তেমন কোনো প্রবলেম হয় না, কারণ তুমি রং চিনতে না পারলে তুমি মইরা যাবা না। ছেলেরা তো এমনিতে রং কম চিনে, তাই না? ওদের কাছে স্কাই ব্লু, নেভি ব্লু, নর্মাল ব্লু, ডিপ ব্লু সবই একই। মেয়েদের কাছে আবার যেরকম লালের অনেক ভ্যারাইটি আছে, রেড লাল, মেরুন লাল, সিঁদুর লাল, ইটের লাল, সেরকম ছেলেদেরও তো এত কালার চিনে, ওরা এমনি তো কালার ব্লাইন্ড হয়, ঠিক আছে। এবং আমাদের মৌলিক বেসিক কালার কি তিনটা না, রেড, গ্রিন আর ব্লু। এই রেড, গ্রিন আর ব্লুরই একটা দিয়ে ফরমেশন হয়। আচ্ছা, তাহলে এখন দেখো থিওরি অফ ডারউইন অর ডারউইনিজম। আমরা অনেকেই বলি ডারউইনকে বলি ইভলিউশনের ফাদার, বাট ইভলিউশনের ফাদার কিন্তু ডারউইন না। ইভলিউশনের ফাদার হচ্ছে এমপিডক্লিস, এটা ভুল করবা না, এটা আজীবন কাজে লাগবে, ঠিক আছে। তাহলে ডারউইন হচ্ছে কি কিছু ল দেন, বাট মেইন ইভলিউশনের ফাদার হচ্ছে গিয়ে কে, এমপিডক্লিস। তাহলে দেখো অ্যাকর্ডিং টু ডারউইন জেনারেল ফ্যাক্টস অ্যাবাউট নেচার কি হতে পারে, আমাদের জেনারেশন হচ্ছে এক্সেসিভ রেটে বাড়ছে, আমাদের ফুড আর শেল্টার হচ্ছে কি লিমিটেড হয়ে যাচ্ছে, এবং ফুড শেল্টার লিমিটেড হয়ে গেলে কি স্ট্রাগল ফর সার্ভাইভাল অনেক বেড়ে যায়। যেমন ইন্টার স্পেসিফিক নিচের স্পিসিসের মধ্যে স্ট্রাগল, পাশাপাশি দুটো স্পিসিসের মধ্যে স্ট্রাগল, আবার এনভায়রনমেন্টের সাথে স্ট্রাগল অনেক বেশি বেড়ে যায়। লাইফস্টাইলে ভ্যারিয়েশন বাড়ে, ন্যাচারাল সিলেকশন এন্ড অরিজিন অফ নিউ স্পিসিস। তাহলে আবারও বলি যে আমাদের ডারউইনিজম কি ব্যাখ্যা করেছিলেন, যে আমাদের যত দিন যাচ্ছে ইভলিউশন হচ্ছে, আমাদের জেনারেশন খুব তাড়াতাড়ি বাড়ছে, ফুড আর থাকার ব্যবস্থা কমে যাচ্ছে, যে যার মধ্যে স্ট্রাগল করে কি করছে বাড়ি বানাচ্ছে, বাকিরা হচ্ছে না মুখা বা না খেয়ে বসে আছে। কতবার হচ্ছে ন্যাচারাল সিলেকশন কি, নেচারে কোনটা কোনটা লাগলে তার ইচিং হতে পারে বা অ্যালার্জি হতে পারে, এবং কোন নিউ স্পিসিসের অরিজিন এখন পর্যন্ত হয় নাই, ঠিক আছে। তাহলে এগুলো ছিল সব ডারউইনিজম। তোমাদের বইতে যদি এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, এই মেইন পয়েন্টগুলো এভাবে পড়ে রাখবে, ভিতরের কথাগুলো আমি জানি তোমার বানায় লিখতে পারবা, এটা নিয়ে এত প্রেশার নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের আজকে লাস্ট পোলটা সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। কোয়েশ্চেনটা ছিল ইশিহারা টেস্ট ইজ ইউজড টু ডায়াগনোস। এটা একদম ইজি একটা কোয়েশ্চেন, এটা সবাই ঝটপট অ্যান্সার করো। ইশিহারা টেস্ট কোথায় করা হয়, ইউজ করা হয়? ইশিহারা চার্ট বা ইশিহারা টেস্ট। আচ্ছা, তাহলে পোল ক্লোজ করে দিলাম। অ্যান্সার কি হবে, কালার ব্লাইন্ডনেস। ভেরি গুড। নাইট ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া, ক্যান্সার, এর মধ্যে নাইট ব্লাইন্ডনেস আর থ্যালাসেমিয়া জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে ফেলাতে পারি, বাট ক্যান্সার খুবই কম, রেয়ার। তাহলে পোল ক্লোজ করে দিলাম। এই তো, বাহ, ভেরি গুড, 100% রাইট অ্যান্সার, এক্সিলেন্ট। ঠিক আছে, আমি খুবই হ্যাপি। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই জন্য বললাম তোমার ডিএনএ, এরপর হচ্ছে ডিএনএ হেলিক্যাল স্ট্রাকচার, আর ওখান থেকে হচ্ছে তোমার মেন্ডেলের ল, হিমোফিলিয়া, আর হচ্ছে কি তোমার কি বলবো, হিমোফিলিয়া না সরি, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস।
ওকে, তাহলে হচ্ছে যেগুলো খুব ভালো করে পড়তে হবে এবং আমাদের চ্যাপ্টার বড় মনে করবো না, আমরা যদি জিস্ট ধরে ধরে করে ফেলি তাহলে দেখবা ইনশাল্লাহ আমাদের পড়া হয়ে যাবে। আর তোমাদের যেহেতু এখন মডেল টেস্টের সময়, তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে যে তোমরা পড়া গোছানো শুরু করো। ধরো আমি গাইড থেকে উত্তরটা পড়লাম, টেস্ট পেপার থেকে অ্যান্সারটা পড়লাম, আপার লেভেলের বুক থেকে এই অ্যান্সারটা পড়লাম, সুন্দর করে গুছায় ফেলো। আর বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করবা, তাহলে দেখবা বায়োলজির এমসিকিউ সিকিউ খুব ইজি লাগতেছে। আর তোমরা যেহেতু ইংলিশ ভার্সন, মন খারাপ করার কিছুই নাই, ডিপ টেস্ট আর কিছুই নাই, তোমরা বাংলা ভার্সনের চেয়ে ভালো করো। আমার নিজের মেডিকেলে আমার সেকশনে 3টা বাংলা ভার্সন, 2টা বাংলা ভার্সন, একটা মিডিয়ামের মেয়ে আছে। ইভেন এই বছর যারা জুনিয়ররা আসলো, তোমাদের 1 বছরের বড়, সরি 2-3 বছরের বড় ভাইয়া আপুরা, ওদের মধ্যে এরকম ইংলিশ ভার্সনের দেখছিলাম আমাদের উন্মেষের অনেক স্টুডেন্ট আছে। সো তোমরা হতাশ হবা না, ইনশাল্লাহ এসএসসি পরীক্ষাটা দাও, ক্যারিয়ার চুজ করো, কে কোথায় যেতে চাবা। ঠিক আছে, আজকের চ্যাপ্টার থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু হ্যান্ড রেজ করো, তোমাদের প্রবলেমগুলো একটু শোনার চেষ্টা করি। আপু যা যা পড়ালাম, আহ এই দেখো তোমরা হচ্ছে হ্যান্ড নোট শেয়ার কন্টেস্ট কেমিস্ট্রি, ঠিক আছে, তোমরা কেমিস্ট্রি যদি হ্যান্ড নোট শেয়ার করো তাহলে সেখান থেকে আকর্ষণীয় পুরস্কার পাবা। তোমাদের ফেসবুক গ্রুপেও বলে দেওয়া হবে, তাছাড়া ভাইয়ারাও বলে দেবেন তোমাদের যদি জানার কিছু থাকে। এবং যে কোনো কন্টেস্টে অবশ্যই পার্টিসিপেট করবা, সেটা উদ্ভাসের হোক, উন্মেষের হোক, স্কুলের হোক, কলেজের হোক বা মেডিকেলের হোক। মনে রাখবা, তুমি যতই ভালো পারো না কেন, সেটা তুমি যদি দুনিয়াকে না দেখাও বা নিজেকে এক্সপ্রেস না করো, কেউ তোমার জীবনেও বেল দিবে না। এটা হচ্ছে ভাইভা পরীক্ষা ভালো করার মূল, মানে কি বলবো, রহস্য। আমি নিজে ফেস করছি তো। তুমি অনেক ভালো পারো কিন্তু তুমি ভাইভা বোর্ডে মুখ খুলতে পারো না, কাউকে কিছু দেখাইতে পারো না, তাহলে সেই ভালো জানার কোনো মানে আছে? তুমি ডাক্তার, বহুত ডিগ্রি আছে তোমার, কিন্তু তুমি একটা ওষুধ লিখতে পারো না প্রেসক্রিপশনে, তাহলে সেই ডাক্তারের কোনো মানে আছে বলো? কোনো মানে নেই। তাহলে আজকে ক্লাস থেকে কারো কোনো প্রবলেম নাই? সবাই সব শিখে ফেলছো? কখন মানুষের কোনো প্রবলেম থাকে না জানো? দুইটা কেসে, যখন মানুষ সব বুঝে ফেলছে আর না হয় কিছুই বুঝে নাই। তো আমি আশা করি তোমরা হচ্ছে প্রথম দলে আছো, ঠিক আছে, সব বুঝে ফেলছো। আমি আবারও তোমাদের সুবিধার জন্য এই পুরো স্লাইডটা আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে আমাদের হেরিডিটি থেকে আমরা হেরিডিটি ডেফিনেশনটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। দেন হেরিডিটি ফাদার কে ছিলেন? মেন্ডেল, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন আমাদের ক্রোমোজোমের যে কনফিউশন গুলো আছে, যে সেলের অর্গানেল হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমে ডিএনএ, ডিএনএ এর একটা স্পেসিফিক সেগমেন্ট হচ্ছে জিন। তার মানে ডিএনএটাই প্যাচাইতে 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 টুইস্টেড হয়ে হিস্টোনের চারপাশে আমাদের ক্রোমোজোম ফরমেশন করে। আর এই যে জিন, এটা আলাদিনের জিনই না, এটা আমাদের ক্যারেক্টার এক্সপ্রেস করার জন্য হেরিডিটারি ম্যাটেরিয়াল। ক্রোমোজোমের মধ্যে আছে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, এক একটা নিউক্লিক অ্যাসিডে 3টা পার্ট থাকবে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এন্ড ফসফেট গ্রুপ। ডিএনএ তে কি কি থাকে আর আরএনএ তে কি কি থাকে খুব ভালো করে পড়বা। নিউক্লিওসাইড, এস দিয়ে স্মল, এস দিয়ে সাইড, টি দিয়ে টল, টি দিয়ে টাইট। তাহলে কোনটা স্মল কোনটা লার্জ মলিকিউল মনে রাখতে হবে। ডিএনএ স্ট্রাকচারটা আমাদের সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিগার সহ প্র্যাকটিস করবা। এরপর কিভাবে ক্যারেক্টার এক্সপ্রেস হচ্ছে, এটা 2 মার্কসের জন্য আসতে পারে এক্সামে। এরপর ডিএনএ রেপ্লিকেশনটা তোমরা ফিগার পড়বা, এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও তোমরা ফিগার সহ ভালো করে পড়বা। তবে এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট বেশি। ডিএনএ টেস্টে 2 মার্কসের জন্য পড়তে পারো। এরপর হচ্ছে মেন্ডেলের লটা খুবই পড়বা, তোমাকে যে কোনো একটা কেস দিয়ে দিবে, যে ধরো লং, শর্ট, ব্ল্যাক, হোয়াইট, এরকম। এরপর হচ্ছে গিয়ে তোমরা ডিটারমিনেশন অফ হিউম্যান সেক্স, এটা আমরা সবাই জানি। কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া থেকে ভালো করে কেস পড়বা। আর ডারউইনিজম তো তোমাদের এমসিকিউর জন্যই। তোমাদের বাড়ির একটা কাজ থাকবে, যদি তোমরা ইনশাআল্লাহ ভর্তি হও বা তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে দেখা হয়, আমি তোমাদের কাছ থেকে সেই হোমওয়ার্কটা নিব। সেটা হচ্ছে তোমরা হচ্ছে একটা ব্ল্যাক ফ্লাওয়ার আর একটা হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে ক্রস করবা, ক্রস করে বলবা সেটা মেন্ডেলের লকে কিভাবে সাপোর্ট করে। একটা ব্ল্যাক ফ্লাওয়ার আর একটা হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে ক্রস করবা। আর তোমাদের আরেকটা কাজ থাকবে, যে ধরো তোমার মাদার হচ্ছে কমপ্লিট থ্যালাসেমিয়ার পেশেন্ট, মাদার হচ্ছে কমপ্লিট থ্যালাসেমিয়ার পেশেন্ট, আর তোমার ফাদার হচ্ছে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। তখন চিলড্রেন গুলা কেমন হবে, এটা একটু আপুকে দেখাবা। কি কি বললাম দেখাবা বলতে, আপু তোমাদের কাছ থেকে পড়া নিব যদি ইনশাল্লাহ ভর্তি হও। নেক্সট ক্লাস তোমাদের যদি আপু নিতে পারি, তাহলে ব্ল্যাক ফ্লাওয়ার হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে হাইব্রিডাইজেশন করবা আপু যেভাবে দেখাই দিছি। এবং অসুস্থ মাদার এন্ড থ্যালাসেমিয়ার ক্যারিয়ার ফাদারের মধ্যে ক্রস করলে কোন বেবি কয়টা করে থ্যালাসেমিয়ায় ডিজিজড হবে, এটা ভালো করে তোমরা বের করে রাখবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও সরি বলতেছি, ক্লাস অনেকবার ইন্টারাপ্টেড হয়েছিল, কিন্তু তোমরা লক্ষ্মী বাচ্চার মতো ছিলে একদম শেষ পর্যন্ত। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রিফাতকেও ধন্যবাদ একটু আপু শুরুর দিকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সঞ্চয় আপুকে, তোমাকেও ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাই আপুরা, ভাইয়া তো আপু তো সুন্দর মতো সব সিলাইটটা বুঝিয়েছেন। আর আমাদের হয়তো শুরুতে একটু টেকনিক প্রবলেম ছিল, যার কারণে সমস্যা হয় না তেমন তোমাদের। আর যারা ফেসবুকে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ক্লাসটা শেয়ার করার জন্য। তো
আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।